আসসালামু আলাইকুম। ব্রেন বুস্টে স্বাগতম। আজকে আমরা বাংলা সাহিত্যের সবথেকে মোটামুটি আলোচিত ৩ বন্দ্যোপাধ্যায় নিয়ে আলোচনা করব। প্রতি বিসিএসে দেখা যায় এবং অন্যান্য চাকরিতেও এই ৩ বন্দ্যোপাধ্যায় থেকে কমপক্ষে একটি প্রশ্ন প্রতিটা পরীক্ষায় থাকতে দেখা যায়। আমরা মূলত এই ৩ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থের দিকে বেশি নজর দেব। আসুন প্রথমে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানি। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান বিহার, ভারত। পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ, যেটা পূর্বে নাম ছিল বিক্রমপুর। সাধারণত প্রশ্নে মুন্সিগঞ্জ বা বিক্রমপুর দুইটির একটি থাকে। তার পিতৃদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তবে এখানের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তিনি একজন মার্ক্সবাদী সাহিত্যিক ছিলেন এবং নিজেকে কলম পেশা মজুর বলেছেন। এবার আসুন তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করি। তিনি মূলত গল্পগ্রন্থ, উপন্যাস এবং নাটক নিয়ে কাজ করেছেন। তো গল্পগ্রন্থ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গল্পগ্রন্থ এখানে আছে। তার মধ্যে প্রথম যেটি লিখেছেন সেটা হচ্ছে অতসী মামি এবং অন্যান্য গল্প। এরপর সবথেকে আলোচিত এবং বহুল প্রচলিত প্রাগৈতিহাসিক, যার চরিত্র ভিখু এবং পাঁচি। সাধারণত চরিত্রগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায় কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরও অন্যান্য যে লেখক আছে তাদের দু একটি চরিত্র মনে রাখা জরুরি, অনেক সময় চলে আসে। এরপর মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, ছোট বকুলপুরের যাত্রী, তৈলচিত্রের ভূত, সমুদ্রের স্বাদ, আত্মহত্যার অধিকারী। এখানে গল্পগ্রন্থগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রাগৈতিহাসিক এবং তার চরিত্র ভিখু পাঁচি। এরপর উপন্যাস। উপন্যাসে প্রথম তিনি লিখেছেন জননী। এরপর পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, যেটি সাধারণত আগের সিলেবাসে 9 10 ছিল। এটা জেলেদের জীবন নিয়ে লেখা। এখানে কুবের, কপিলা, মালা, হোসেন মিয়া। কুবের এবং কপিলা এই দুটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। এরপর শহরতলী। মানিক বন্দ্যোপাধ্যায় একটি নাটক যেটি খুবই গুরুত্বপূর্ণ, ভিটামাটি। তবে আমি শুরুতেই বলেছিলাম যে ৩ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থের দিকে আমরা বেশি নজর দেব। এরপর আসুন ২ নম্বর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইনিও সাহিত্যকর্মে গল্পগ্রন্থ, উপন্যাস লিখেছেন। তো গল্পগ্রন্থগুলোর মধ্যে আছে মেঘমল্লার, মৌরি ফুল, যাত্রা বদল, কিন্নর দল এবং পুঁইমাছা। এই গল্পগ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। মেঘমল্লার, মৌরি ফুল, যাত্রা বদল, কিন্নর দল, পুঁইমাছা। আপনারা দেখতে পারেন এখানে দল আছে 2টি, তার মানে 2টা হয়ে গেল। আর মেঘমল্লার, মৌরি মানে প্রথমে একটা ম আছে, কিছুটা মিল আছে। এরপর পুঁইমাছা। এবার বিভূতিভূষণের উপন্যাস, যেখানে তিনি প্রথম লিখেছেন আদর্শ হিন্দু হোটেল, যেখানে 2টা চরিত্র আছে, হাজারি ঠাকুর। একটি চরিত্র মূলত এটি, হাজারি ঠাকুর কেন্দ্রীয় চরিত্র। আরও যে চরিত্রগুলো ওগুলোর খুব একটা দরকার নেই। এরপর আরণ্যক, অরণ্যচারী মানুষদের জীবন নিয়ে এটি লিখেছেন। এরপর অশনি সংকেত, যেটি 50-এর মনন্তর নিয়ে তিনি লিখেছেন। এই 3টি খুবই গুরুত্বপূর্ণ। এরপর পথের পাঁচালী, অপু দুর্গা, যেটি আমরা ছোটোবেলায় বা কম বেশি সবাই পড়ে থাকি। এরপর অপরাজিত, ইসামতি। ইসামতিটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা নীল চাষের প্রতিবাদ করে লেখা, বা এটাকে নীল বিদ্রোহ বলা হয়, চাঁদের পাহাড়। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ আদর্শ হিন্দু হোটেল, আরণ্যক, অশনি সংকেত এবং ইসামতি। আর এটি খুবই প্রচলিত পথের পাঁচালী। সাধারণত বিসিএস এ ধরনের কোশ্চেন আসে না, তারপরেও জেনে রাখা ভালো। পথের পাঁচালী সম্পর্কে একটু বিস্তারিত জানব। পথের পাঁচালী উপন্যাসটি 1929 সালে প্রকাশিত হয়। এটি তার প্রথম উপন্যাস। এটি নিয়ে সত্যজিৎ রায় সিনেমা নির্মাণ করেছেন। সত্যজিৎ রায় মূলত 3টি সিনেমা নির্মাণ করেছেন, এটা আমরা পরে দেখব। এই উপন্যাসটি ইংরেজি এবং ফার্সি ভাষায় অনুদিত হয়েছে। উপন্যাসটার অংশ আছে 3টি। প্রথম অংশটা হচ্ছে বল্লালি বালাই, দ্বিতীয়টা আমাটির ভেপু, আর তৃতীয়টা অক্রুর সংবাদ। বল্লালি বালাই মূলত বল্লাল সেন, যিনি কৌলিন্য প্রথার প্রবর্তক। কৌলিন্য প্রথা বলতে বহু বিবাহ করতেন, মানে অনেকগুলো স্ত্রী ছিল। এই প্রথাটার প্রবর্তক হচ্ছে বল্লাল সেন। তার নাম অনুসারে বল্লালি বালাই। তো পথের পাঁচালীতে ইন্দির ঠাকুর নামে একটি চরিত্র আছে, যিনি এই বল্লালি বালাইয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত, মানে ওনার অনেকগুলো সতীন ছিল, এই জন্য ওনার চরিত্রকে বলা হয় বল্লালি বালাই। এরপর চরিত্রগুলো আমি শুরুতেও বলেছিলাম যে অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া, ইন্দির ঠাকুর। ইন্দির ঠাকুর নিয়ে একবার বিসিএসে প্রশ্ন এসেছিল,
তবে এখান থেকে 3টি চরিত্র মনে রাখতে হবে, অপু, দুর্গা আর ইন্দির ঠাকুরন। আর এই পথের পাঁচালীর দ্বিতীয় খণ্ডর নাম হচ্ছে অপরাজিত। এবার আসুন সত্যজিৎ রায় যে 3টি সিনেমা নির্মাণ করেছেন সেগুলোর নাম জানি। পথের পাঁচালী, অপরাজিত এবং অশনি সংকেত। এবার আমরা 3 বন্দ্যোপাধ্যায়ের 3 নম্বর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা করব। তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। জন্ম বীরভূম, ভারত। খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে মৃত্যুটা গুরুত্বপূর্ণ যেহেতু 1971 সালে মৃত্যুবরণ করছেন। তার উপন্যাসকে রাঢ় অঞ্চলের চিত্র পাওয়া যায়, কারণ তিনি বীরভূম ওই রাঢ় অঞ্চলের আদিবাসী ছিলেন, এই জন্য তার উপন্যাসে বারবার রাঢ় কথাটি গুরুত্ব পেয়েছে। তো তেনার সাহিত্যকর্ম, উপন্যাসগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু এখানে আলোচনা করা হয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো, যেমন চৈতালি ঘূর্ণি, ধাত্রী দেবতা। তেনার ত্রয়ী উপন্যাস আছে। ত্রয়ী উপন্যাস মূলত 3টি উপন্যাস, যেটি একটির সাথে আরেকটি রিলেটেড। তো আমরা মনে রাখতে পারি পঞ্চদেবতা, যেমন পঞ্চগ্রাম, আর দেবতা ধাত্রী দেবতা এবং গণদেবতা। আবারও বলছি পঞ্চদেবতা, এগুলো হচ্ছে ত্রয়ী উপন্যাস, পঞ্চগ্রাম, ধাত্রী দেবতা এবং গণদেবতা। এবার আসুন কালান্তর। কালান্তর হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস। কবি, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস। এটির উপজীব্য একজন কবিয়ালের জীবনগাথা। মূলত এটি ডোম সম্প্রদায় যারা লাশ কাটে সেই সম্প্রদায়ের কাহিনী। সেখানে একজন চরিত্র আছে নিতাই, যেখানে কবিয়ালরা বিভিন্ন কবিতা পাঠ করতো। তো সেখানে একজন কবি অনুপস্থিত থাকায় এই নিতাই নামের ডোমের ছেলে সে মানে কবির অনুপস্থিতিতে কবিতা আবৃত্তি করে। এভাবে তার কবি জীবনের সূচনা ঘটে। তো 2টি নারীর সঙ্গে তার সম্পর্ক থাকে, একটি ঠাকুরজি এবং অন্যটি বসন্ত। কবি উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ উক্তি যেগুলো পরীক্ষায় আসতে দেখা যায়, যেমন হাই জীবন এত ছোট কেনে এই ভুবনে। এটি নিতাই বলেছিল, কারণ বসন্ত এবং ঠাকুরজির সাথে তার সম্পর্কের বনিবনা হয় নাই এবং এক পর্যায়ে একজন মারাও যায়। আর দ্বিতীয় একটি উক্তি, কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাদো কেন, কালো কেশে রাঙা কুসুম হেরেসকি নয়নে। এবার আসুন 5 নম্বর যে উপন্যাস হাসুলি বাঁকের উপকথা। এটি প্রাচীন সময়ে বিবাহ কাজে যে পালকি ব্যবহার হতো সেই পালকি বাহকদের জীবন কাহিনী নিয়ে। এখানে গুরুত্বপূর্ণ চরিত্র একটি মনে রাখা জরুরি, সেটা হচ্ছে করালি। এবার একটি কালো মেয়ের কথা, এটি লিখেছেন 1971 সালে, মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1971 সালে লিখেছেন। এটির প্রেক্ষাপট বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। তো একটি কালো মেয়ের কথা, এই কালো মেয়েটার চরিত্রের নাম হচ্ছে নাজমা। সুতপার তপস্যা, এটিও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন 1971 সালে। এটির প্রেক্ষাপট হচ্ছে বঙ্গভঙ্গের কাহিনী নিয়ে। তাহলে একটি কালো মেয়ের কথা, এটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এবং সুতপার তপস্যা এটি পশ্চিমবঙ্গের কাহিনী নিয়ে। তো এই 2টি উপন্যাস একসঙ্গে নাম দিয়েছেন 1971, যেটি প্রকাশ হয়েছে 1972 সালে। এটি বিসিএসে কোশ্চেন এসেছিল একবার। তো এরপর আরেকটি উপন্যাস, সেটা হচ্ছে অরণ্য বহি। এর উপজীব্য সাঁওতাল বিদ্রোহ। এর আগে একটি আমরা পড়লাম, সেটা হচ্ছে ইসামতি, যেটি নীল চাষদের কাহিনী নিয়ে, আর অরণ্য বহি যেটি হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। এরপর বিচারক এবং ডাক হরকরা। তো বন্ধুরা, এই ছিল 3 পাণ্ডব নিয়ে আলোচনা। ইনশাআল্লাহ এগুলো থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন থাকবে, তো আপনারা সাথে থাকবেন এবং ফলো করবেন। এর পরবর্তীতে আমরা আলোচনা করব 5 পাণ্ডব নিয়ে, যেটি 2টি ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ।